হাই। সো এই ভিডিওটা ওই আইএলটিএস স্টুডেন্টসদের জন্যে যারা ঘরে বসে নিজে নিজে প্রিপারেশন নিতে চাচ্ছেন। অনেক স্টুডেন্ট আছে যারা নিজের প্রিপারেশন নিজে নিতে চান, আর তার সাথে খুঁজতে থাকেন যে এরকম কোনো একটা গাইডলাইন পাওয়া যায় কিনা যেটা তাদের প্রিপারেশনটাকে আরও একটু স্ট্রাকচারাল করে তুলবে। সো আই বিলিভ যে এই ভিডিওটা এই ভিডিওটাতে যেই ইনফরমেশনগুলো আমি শেয়ার করতে যাচ্ছি সেই ইনফরমেশন ওই স্টুডেন্টদের কাজে দেবে। সো এই ভিডিওটার আজকের যে টপিক, সেই টপিকটা হলো a 3 months guide. A 3 month guide to take preparation IELTS. 3 month গাইড বলতে আমি বোঝাচ্ছি আপনি যে ঘরে বসে নিজে নিজে প্রিপারেশন নিতে চাচ্ছেন, তার প্রিপারেশনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি করলে প্রিপারেশনটা আরও একটু ভালো হবে, যতটা ভালো করা যায়। সো এই গাইডটা, যে গাইডলাইনটা এখন আমি দিব আপনাদেরকে, শেয়ার করব যে গাইডলাইনটা আপনাদের সাথে এখানে। এই গাইডলাইনটার মেইনলি ২টা পার্ট আছে। একটা হলো একদম ফুল রুটিন, এভরিডে আপনি কি পড়বেন, কি টপিক আপনার পড়া উচিত এবং সেই পড়াগুলো কিভাবে রিভাইজ করা উচিত, আর তার সাথে ওই প্রিপারেশনটা নেওয়ার আগের এবং পরের আরও কিছু স্টেপস। ওকে, সো ফার্স্টে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো এটার যে চেহারাটা দেখা যাচ্ছে, সেটা যে এই গাইডলাইনের যেখানে কিছু স্টেপ আছে, স্টেপ 1 থেকে শুরু করে স্টেপ 10 পর্যন্ত, এবং তার সাথে এখানে আছে 45 ডেজের একটা রুটিন। রুটিন বলতে এখানে আপনি কিভাবে এভরিডে কি টপিকগুলো পড়লে আপনার প্রিপারেশনটার আশা করা যায় যথেষ্ট ভালো হবে। এখন এখানে ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, এই 45 ডেজ যেটা আছে, 45 ডেজের যে জার্নিটা, যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা ভাগ করা হয়েছে আইএলটিএস এর যে 4টা মডিউল আছে, রিডিং, লিসনিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। 4টা মডিউলে সব টপিকগুলোকে ট্রাই করা হয়েছে এখানে টাচ করার জন্য। এখানে সবগুলো টপিকই আছে এবং আপনি সবগুলো টপিক পড়বেন এবং পড়ে একদিন পড়বেন, পরের দিন আপনি রিভাইজ করবেন, এভাবে। আর তার সাথে এখানে কিছু স্টেপস দেওয়া আছে যেগুলো এই রুটিনটা, দ্যাট মিনস আপনি মডিউলের যে স্টাডি সেটা শুরু করার আগে কিছু কথা এবং পরের কিছু কথা। সো একদম শুরু থেকে যদি শুরু করি, স্টেপ 1 এ যেটা দেওয়া আছে সেটা হলো আপনি IELTS এর প্রিপারেশন শুরু করার আগে আপনার যেটা করা উচিত সেটা হলো, অবশ্যই আপনি জানেন যে আপনার একটা টার্গেট ব্যান্ড স্কোর থাকতে হবে। টার্গেট ব্যান্ড স্কোর বলতে আপনি কত স্কোরের জন্য টার্গেট করে আপনি পড়তে চাচ্ছেন সেটা সেট করে পড়া, যাতে আপনি জানেন যে আপনার প্রিপারেশন কোথায় কতটুকু থাকা উচিত। আর এই টার্গেট ব্যান্ড স্কোরটা আসে সাধারণত যারা আমরা একাডেমিক প্রিপারেশন নিই। ইউনিভার্সিটি আমাদের সেট করে দেয় যে আমার এই সাবজেক্ট পড়তে যাচ্ছি, সো এই সাবজেক্টে আমার পছন্দের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে আমার ফার্স্টে আমার 7 দরকার, or 7.5 or 6.5, whatever the score you need to admit to your desired university, to the desired subject. সো সবার আগে আপনি সেটা দেখেন এবং সেই অনুযায়ী অবশ্যই আপনার যেটা করা উচিত সেটা হলো ক্যামব্রিজ ব্যান্ড স্কোর ডেসক্রিপ্টর, যেটা পাবলিক ভার্সন দেওয়া আছে। সেখানে আপনার দেখে নিতে হবে যে আপনার টার্গেট স্কোর যেটা, সেটার জন্য কি ডেসক্রিপশন দেওয়া আছে, দ্যাট মিনস আপনার কি কোয়ালিটি থাকা উচিত, কতটুকু আপনার ক্যাপাবিলিটি থাকা উচিত টু অ্যাচিভ দ্যাট স্কোর। যখন আপনি সেটা জানলেন, সেখানে অবশ্যই গ্রামার, ভোকাবুলারি, লেক্সিক্যাল রিসোর্স সবগুলো যখন আপনি জানবেন, জানার পরে আপনি মডিউলার স্টাডি শুরু করার আগে চেষ্টা করবেন অবশ্যই গ্রামারের সবগুলো টপিককে একটু রিভাইজ করে নেওয়ার। তার সাথে যে জিনিসটা করা উচিত, সবচেয়ে বেশি এমফাসিস যেটা দেওয়া উচিত, সেটা হলো এই কয়েকটা টপিক: সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স স্ট্রাকচার, conditional sentences, active passive voice, article and preposition.
এই টপিকগুলো আপনার ডেফিনিটলি দেখা উচিত, অবশ্যই দেখা উচিত। অ্যান্ড এই টপিকগুলো যখন আপনি দেখতে যাবেন তখন বাকি যে টপিকগুলো আছে মোর অ্যান্ড লেস টাচ হয়ে যায়, বাট অবশ্যই এগুলো স্কিপ করা যাবে না। এগুলো যখন আপনার রিভাইজ করা হয়ে যাচ্ছে তখন আপনি মুভ করবেন আপনার এই 45 ডেজ জার্নি, দ্যাট মিনস আপনার মডিউলার স্টাডির দিকে। মডিউলার যে স্টাডিটা আছে সেটার আমি যেভাবে ভাগ করেছি সেটা হলো আপনি একদিন একটা টপিক পড়বেন এবং পরের দিন ওই টপিকটাকে রিভাইজ করবেন। রিভাইজ বলতে প্রবলেম সলভিং থাকবে, আপনার প্র্যাকটিস করবেন। আপনি ফার্স্ট ডেতে পড়ছেন, ফার্স্ট ডেতে পড়া হয়ে একটা টপিক আপনি পড়েছেন, যেমন এখানে আমার ডে 1 এ দেওয়া আছে। ডে 1 এ আমার দেওয়া আছে রিডিং এর স্কিমিং অ্যান্ড স্ক্যানিং এই বিষয়টা, তার সাথে আছে লিসেনিং। লিসেনিং এর যেকোনো একটা অংশ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভরিডে আপনি কিছু না কিছু লিসেনিং এ প্র্যাকটিস করবেন। সো ফার্স্ট ডেতে আপনি যদি এই টপিকটুকু স্টাডি করেন, পরের দিন আপনার যেটা থাকবে এই সেম টপিকটাকে আপনি প্র্যাকটিস করবেন এবং প্রথম দিন পড়তে গেলে আপনার অবশ্যই কিছু প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলোকে আপনি সলভ করে নিচ্ছেন। ফার্স্ট ডেতে আপনি রিডিং পড়েছেন, অল্প কিছু লিসেনিং করেছেন। পরের ডেতে যেটা করবেন তার পরের দিন আপনি রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 1 এ একটা টপিক করবেন এবং স্পিকিং এর একটা পার্ট আপনি প্র্যাকটিস করবেন। সেম ভাবে পরের দিন আপনি সেটাকে স্টাডি করবেন, প্রবলেম সলভিং করবেন। তারপরের দিন আবারও রিডিং এর কিছু টপিক এবং তার সাথে লিসেনিং, পরের দিন জিনিসটাকে সলভ করবেন। এবং এইভাবে করে আপনি যখন জিনিসটা পড়ে দেখবেন এটার মধ্যে সবগুলো টপিককে টাচ করা হয়েছে। আমি যদি আপনাকে দেখাই, রিডিং এর স্কিমিং আছে, স্ক্যানিং আছে, তার সাথে আছে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, একই বিষয়, বাট তারপরেও কিছুটা পার্থক্য থাকে। এর সাথে আছে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার, তারপরে এখানে আছে fill in the gap, fill in the gap with clues এবং without clues, reading এর ম্যাচিং হেডিং পার্ট, ম্যাচিং ইনফরমেশন, দ্যাট মিনস সেন্টেন্স ম্যাচিং। সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা অংশ দেওয়া থাকে এবং আরেকটা অংশকে আমাদের প্যাসেজ থেকে পড়ে ম্যাচ করতে হয়, এটা করবেন। দেন ম্যাচিং নেমস অ্যান্ড এলিমেন্টস, এটা অনেকটাই ম্যাচিং হেডিংয়ের মতো। ম্যাচিং হেডিং আমাদের হেডিং ম্যাচিং করতে হয়, আর এখানে আমাদের খুঁজে বের করতে হয় যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা কোন অথর বলেছে বা কার সম্পর্কে বলা হয়েছে, আর কোন এলিমেন্টটাকে নিয়ে কথা বলা হচ্ছে। দেন আছে এমসিকিউ, দেন রিডিং এর সলভ আ ফুল রিডিং টেস্ট। যখন এই টপিকগুলো আপনার কভার হয়ে যাচ্ছে, ইউ আর কেপেবল টু সলভ ওয়ান কমপ্লিট টেস্ট, বিকজ মোটামুটি সবগুলো কোয়েশ্চেনই আপনার টাচ করা হয়ে গেছে। অ্যান্ড লাস্টের দিকে আবার বারবারই ফুল কমপ্লিট টেস্ট বলা হয়েছে। আপনি যখন একটা কমপ্লিট টেস্ট সলভ করছেন, আপনি 1 ঘন্টা সময় নিয়ে একদিনে একটা টেস্ট কমপ্লিট করছেন এবং অ্যান্সারগুলো ম্যাচ করছেন। কিছু হয়েছে, কিছু হয়নি। পরের দিন আপনি যেটা করবেন সেগুলোকেই আবার দেখবেন যে কোথায় কোথায় ভুল হলো, কেন ভুল হলো, এবং যেটা ঠিক হয়েছে সেটা কি আপনি বুঝে ঠিক করেছেন নাকি জাস্ট হয়ে গেছে। সো এই একইভাবে জিনিসগুলো যাবে। লিসেনিং এ যেটা করতে হবে, লিসেনিং এ আপনি একদিন শুরু থেকে যেটা করবেন, লিসেনিং পার্ট 1 একদিন করছেন, পরের দিন পার্ট 2 করেন, তারপরের দিন পার্ট 3 করেন। অ্যান্ড 4th টাইম যখন আপনি সলভ করতে যাচ্ছেন, 4th টাইম থেকে আপনি পুরো একটা লিসেনিং একবারে করার ট্রাই করেন। ফার্স্ট ডেতে যখন আপনি ফুল একটা লিসেনিং কমপ্লিট টেস্ট করে নিয়েছেন, তারপরের দিন আপনি দেখেন যে ওই লিসেনিং টেস্টের মধ্যে কি কোনো প্রবলেম আছে। যদি না থাকে, যদি আপনি ফুল স্কোর পান, আপনার ডিজায়ার্ড স্কোর আপনি পেয়ে যাচ্ছেন, তাহলে যেদিন আপনি প্র্যাকটিসে যাচ্ছেন, রিডিং এর প্র্যাকটিসের সাথে আপনি দরকার পড়লে আরও একটা লিসেনিং কমপ্লিট টেস্ট করেন। রাইটিং এ যদি আপনি দেখেন, রাইটিং টেস্ট 1 এর কম্প্যারিজন যেটা দেওয়া আছে, দ্যাট মিনস আপনার পাই চার্ট, বার চার্ট, এই দুইটা দেওয়া আছে। এটা সাধারণত কম্প্যারিজনের জন্য করা হয়। তারপরে দেওয়া আছে রাইটিং টাস্ক 2, রাইটিং টাস্ক 2 এর ওপিনিয়ন এসে জাস্ট একটা টপিক আপনি দেখেন যে ওপিনিয়ন এসেটা কি হয়, স্টাডি করেন এবং আপনি কয়েকটা স্যাম্পল অ্যান্সার দেখেন, দেখে আপনি বোঝার চেষ্টা করেন এবং তারপর দরকার পড়লে নিজে একটা টেস্ট করেন, নিজে একটা রাইটিং টাস্ক করেন। তারপরের দিন আবার রাইটিং টাস্ক 1 দেওয়া আছে। রাইটিং টাস্ক 1 এর ট্রেন্ড ডায়াগ্রাম দেওয়া আছে। ট্রেন্ড ডায়াগ্রামের মধ্যে থাকে লাইন চার্ট। লাইন চার্টটা আপনি দেখেন, ট্রেন্ড ডায়াগ্রাম সাথে কম্প্যারিজনের কি পার্থক্য আছে, ল্যাঙ্গুয়েজে কিভাবে পার্থক্য থাকে, লাইন চার্ট কত রকমের হয়ে থাকে। আপনি স্যাম্পল অ্যান্সার কয়েকটা দেখেন, দেন নিজে একটা করার ট্রাই করেন। পরের দিন আপনি সেটাকে একটু রিভাইজ করেন,
যে আপনি যে প্রথম দিন যে আপনি পড়লেন যে ট্রেন্ড ডায়াগ্রামে যে লাইন চার্টটা আপনি করছেন, সেখান থেকে আপনি কি শিখেছিলেন এবং কি জায়গায় প্রবলেম ছিল সেগুলোকে আপনি একটু দেখে নেন। তারপরের দিন আছে রাইটিং টাস্ক 2 এর এগ্রি অ্যান্ড ডিসএগ্রি। সেম ওয়েতে স্ট্রাকচার দেখেন, কয়েকটা স্যাম্পল অ্যান্সার দেখেন, পরের দিন সেটা একটু প্রবলেম সলভিং করে নেন। স্পিকিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে, স্পিকিং পার্ট 1 একদিন করবেন, পরের দিন স্পিকিং পার্ট 2, স্পিকিং পার্ট 3। এখানে যখন আপনি দেখছেন স্পিকিং পার্ট 1, স্পিকিং পার্ট 2 অ্যান্ড 3, শুধুমাত্র কয়েকটা কোয়েশ্চেন দেখে অ্যান্সার দিবেন না। আপনি স্ট্র্যাটেজি সহকারে দেখেন। স্পিকিং 1 এ কি কোয়েশ্চেন থাকে, কি টাইপের কোয়েশ্চেন থাকে, টপিকগুলো কি থাকে, সেটার জন্য আপনার স্ট্র্যাটেজি কি। Same goes for part 2 and part 3. And again, I have repeated speaking part 1, then part 1 and 2, and then part 1, 2 and 3. স্পিকিং পার্ট 1টা সবচেয়ে বেশি এমফেসিস দেওয়া উচিত এই জায়গাটাতে আমি মনে করি, বিকজ এটা ওপেনিং। আপনি যখন স্পিকিং পার্ট 1টা খুব ভালোভাবে আপনি ডেলিভার করতে পারেন during your real test, if you can deliver the speaking part 1 very well, you get a confidence, you get a good start, and that boosts your whole exam. So স্পিকিং পার্ট 1টার দিকে অবশ্যই সুন্দর করে খেয়াল রাখতে হবে যাতে আপনার ওপেনিংটা সুন্দর হয়, যাতে ওই ওপেনিংয়ের এনার্জিটা আপনি স্পিকিং পার্ট 2 অ্যান্ড পার্ট 3তে ক্যারি অন করতে পারেন। সো এভাবে যখন আপনার সবগুলো টপিক কমপ্লিট হয়ে যাচ্ছে, লাস্টের দিকে যেয়ে আপনি অবশ্যই যেটা করবেন, একটা ফুল টেস্ট আপনি করে নেবেন রিডিংয়ের, লিসনিংয়ের। এটা আমি দিয়েছি একদম কনজিকিউটিভ 45 ডেজের জন্য। আপনার যদি মনে হয় যে কনজিকিউটিভ 45 ডেজ আপনার জন্য প্রেশারাইজড হয়ে যাচ্ছে, আপনি 1.5 মাসের ফুল প্র্যাকটিস, ফুল মডিউলার প্র্যাকটিস আপনি কমপ্লিট করতে পারবেন না, আপনি একটু সময় নেন। সময় বলতে এখানে ডে 1 এ আপনি ফার্স্ট একটা টপিক দেখছেন, ডে 2 তে আপনি প্রবলেম সলভ করছেন, ডে 3 আপনি আবারও প্রবলেম সলভিংই করেন। তাহলে এই যে রাইটিং এর যেটা দিয়েছি, এটা আপনি ডে 3 তে না যে ডে 4 এ চলে যাচ্ছে। You can do that, or you can also take a whole week for this part only. সেখানে আপনার প্র্যাকটিসটা অনেক লেন্দি হয়ে যাবে, বিকজ জাস্ট 2টা দিন যদি আপনার ডে 1 অ্যান্ড ডে 2 যদি 1 উইক হয়, তাহলে এই 45 ডেজকে আপনি হাফে চলে আসলে কতগুলো উইক চলে আসতেছে, দ্যাট ডিপেন্ডস অন ইউ। আপনি কতটুকু লেন্দি করতে চাচ্ছেন সেটা আপনার উপর, বাট আপনি যেটাই করেন না কেন কনসিস্টেন্ট থাকতে হবে, রেগুলার থাকতে হবে, যাতে আপনার ফার্স্ট ডে যে প্র্যাকটিসটা থাকছে, ফার্স্ট ডে প্র্যাকটিসটা আপনি খুব সুন্দর করে করলেন, সেকেন্ড ডে প্র্যাকটিসটা আপনি খুব সুন্দর করে করলেন, থার্ড ডে প্র্যাকটিসটা ডিলে হয়ে গেল, ডিলে করা যাবে না। এই জিনিসগুলো যাতে না হয়, এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে। ওকে, সো যখন আপনার ব্যান্ড স্কোর, টার্গেট স্কোর সেট করে, ব্যান্ড স্কোর ডেসক্রিপ্টর করে, আপনি গ্রামার প্র্যাকটিস করে যখন আপনি এখানটাতে আসছেন, এই রুটিনটা যখন আপনার ফলো করা শেষ, তারপরে আপনি কি করবেন, এই ফুল রুটিনটা যখন আপনার ফলো করা শেষ হয়ে যাচ্ছে, তারপরে আপনার কাজ হলো you take 7 full day to review everything. আপনি এখানে যা করে আসছেন এই সব কিছু এই 7টা দিনের মধ্যে আপনি রিভিউ করেন। এই কোয়েশ্চেনগুলো আছে, এই টাইপের রাইটিং টাস্কগুলো আছে, এতগুলো টপিক আছে, এই সব কিছু আপনি একটু রিভিউ করেন। রিভিউ করার জন্য 7 দিন নেন, 7 দিন বা 10 দিন নেন, তার বেশি না। যখন এটা করা হয়ে যাচ্ছে, আমাদের স্টেপ 3 তে আমরা এটা কমপ্লিট করে আসছি। স্টেপ 4 এ you take 7 days to review your findings. আপনি যা পড়ে আসছেন সেগুলো কমপ্লিট করবেন। সেগুলো কমপ্লিটলি দেখা শেষ হয়ে যাওয়ার সাথে you take mock tests, full mock tests. আপনি ফুল মক টেস্ট দিতে পারেন, আপনি পার্শিয়াল মক টেস্ট দিতে পারেন, এবং এই পার্শিয়াল মক টেস্ট যেটা আছে, এটা আপনি যখন এই 45 ডেজের জার্নিটা কমপ্লিট করার ট্রাই করছেন, যখন আপনি এটা মাঝখানে আছেন, আপনি তখনও কয়েকটা পার্শিয়াল টেস্ট দিতে পারেন যদি আপনি মনে করেন। আদারওয়াইজ you complete this journey, then you take 7 to 10 days to review everything, and then you take mock test. আপনি mock টেস্টগুলো দেন, at least 3 full mock test দেন। এভরি উইকে একটা দিতে পারেন, একটা উইকে একটা বা 2টার বেশি দেওয়া উচিত না। 2টা দিতে পারেন যদি আপনি মনে করেন আপনি প্রিপারেশন নিতে পারবেন, আপনি অবশ্যই দেন। আদারওয়াইজ you take 1 test 1 week. ইচ উইকে একটা করে টেস্ট থাকবে। এখন টেস্ট দেওয়ার পরে যদি আপনার মনে হয় যে আপনি আপনার ডিজায়ার্ড স্কোর পেয়ে গেছেন, তাহলে আপনি পরের স্টেপে চলে যান। তো আপনার যদি মনে হয় যে আপনি ডিজায়ার্ড স্কোর পেয়ে গেছেন, আপনি স্টেপ 6 এ গেলেন। আর
যদি মনে হয় যে আপনার আরেকটু পলিশ করা দরকার নিজেকে, তাহলে আপনি স্টেপ 4 এ আবার ব্যাক করেন। স্টেপ 4 এ আবার ব্যাক করে সব পড়াগুলোকে আরো একবার একটু রিভিউ করেন। কোথায়, কোথায় একটু প্রবলেম আছে সেই প্রবলেমগুলো মক টেস্টে খাতার উপর স্টাডি করে, কোথায়, কোথায় একটু প্রবলেম আছে সেগুলোকে একটু দেখেন। দেখে আপনি আবার একটা মক টেস্ট দেন। যদি মনে করেন যে আপনি ১ টা বা ২ টা মক টেস্ট দিতে যাচ্ছেন, দিয়ে আপনি আপনার ফাইনাল এক্সামের জন্য, ফাইনাল টেস্টের জন্য রেজিস্টার করে ফেলেন। এবং এই রেজিস্ট্রেশনে করবেন অবশ্যই আপনার হাতে 2 উইকস সময় রেখে। এই 2 উইকসের মধ্যে কি করবেন? এই 2 উইকসের মধ্যে আপনি যেটা করবেন, আপনি ক্যামব্রিজ বুকের 10 থেকে 18 পর্যন্ত যে বুকসগুলো আছে, এই বইয়ের এভরিডে একটা ফুল টেস্ট কমপ্লিট করবেন টাইম বাইন্ডিংস এর মধ্যে। আপনি টাইমটাকে খুব ভালো করে মেইনটেইন করবেন। এক্সামের সময় যেরকম টাইম মেইনটেইন করা হয়, একদম এক্সাক্ট অ্যাজ ইট ইজ টাইম মেইনটেইন করবেন এবং প্রত্যেকদিন একটা করে টেস্ট করবেন। টেস্ট কমপ্লিট করবেন। যদি আপনার মনে হয় যে একদিনে ২ টা কমপ্লিট করতে পারছেন, করেন, সমস্যা নেই। বাট এট লিস্ট একটা ফুল টেস্ট এক্সামের সময় যেভাবে আমরা লিসনিং স্টার্ট করি, লিসনিং, রিডিং অ্যান্ড দেন রাইটিং, মাঝখানে কোনো গ্যাপ থাকে না। জাস্ট ওই সেম ভাবে আপনি একটা করে টেস্ট কমপ্লিট করবেন। যখন এটা কমপ্লিট করা হয়ে যাচ্ছে 14 ডেজের মধ্যে 14 টা টেস্ট আপনি কমপ্লিট করে ফেলছেন এবং আপনার এক্সাম ডে চলে আসে। সো মেইন টেস্ট যেদিন থাকবে, মেইন টেস্টের দিন যেটা করা উচিত, মেইন টেস্টের আগের দিন আমি সাজেস্ট করি মেইন টেস্টের আগের ডে তো অবশ্যই, যদি আপনি চান যে মেইন টেস্টের ২ দিন পর্যন্ত আপনি এই কাজ করবেন, করতে পারেন। সেটা হলো একদম রিল্যাক্স। কোনো পড়াশোনা নাই, কিছু নাই। একদম রিল্যাক্স থাকবেন। নিজের মতো একটা ডে অফ নিবেন এবং এই ডে অফ নিয়ে আপনার যেটা করা উচিত সেটা হলো মাইন্ডটাকে রেস্ট দিতে হবে। মাইন্ডটাকে রেস্ট দিবেন। আপনি রিভিউ করবেন নিজের সবকিছু, যে আপনার খাতা, কলম, পেন্সিল-টেন্সিল, দেন আপনার পাসপোর্ট সবকিছু ঠিক আছে কিনা, সব পেপারস গুলো অ্যাজ ইট ইজ আছে কিনা, এগুলো গুছান এবং একদম খুব ভালোভাবে একটা রিল্যাক্স ডে যাকে বলা হয়, ডু দ্যাট অ্যান্ড কোনো টেনশন নাই। এভাবে ডেটাকে কমপ্লিট করে মেইন টেস্টের দিন ইউ টেক ইউর টেস্ট অ্যান্ড দ্যাটস অল। দ্যাটস ইজ দ্য জার্নি যেটা আমি পছন্দ করি। আমার কাছে মনে হয়েছে যে এইটা আমার জন্য ভালো ছিল। বিকজ আপনি যদি ডিসক্লেমারটা একটু পড়ে দেখেন, আপনি এখানে দেখবেন যে আমি এখানে লিখে রাখছি যে এইটা আমি আমার উপর ফলো করছি। আমি যখন এটা আমার উপর ফলো করছি, আই হ্যাড এ গুড রেজাল্ট বিকজ এটা খুবই কম্প্যাক্ট। মাঝখানে কোনো ফাঁকা নাই। মাঝখানে যেহেতু কোনো গ্যাপ নাই, সো পড়ার একটা কমপ্লিট ফ্লো থাকে এবং ফ্লোতে যখন আপনি পড়বেন আপনার পড়া অবশ্যই ভালো হবে। একটা কমপ্লিট স্ট্রাকচার যদি ফলো করা যায়, সেখানটাতে যেটা হয় কি যে মাঝখানে ইচ্ছামতো গ্যাপ দিয়ে ওই গ্যাপকে আবার রিকভার করতে গেলে যেই ঝামেলাটা হয়, ওই ঝামেলাটা হয় না। সো আই থিংক দিস guideline will help you to take your um, to find out your desired score. আপনি একটা যে গোলটা সেট করে রাখছেন আপনার জন্য, যে স্কোরটা আপনি চাচ্ছেন, সেই স্কোরিং এ আপনাকে হেল্প করবে। So these are some suggested books for practicing IELTS when you are preparing by yourself. I have found these books beneficial, so I thought I should share this list with you. So যখন আপনি আপনার গ্রামারটাকে পলিশ করা ট্রাই করছেন, you can use this book, Cambridge English Grammar for IELTS with answers. এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে বইয়ের শেষে, as always, like Cambridge book সবসময় যেরকম থাকে. So this is an amazing choice when you are trying to polish your grammar, focusing IELTS. এটার পরে অবশ্যই আমাদের ক্যামব্রিজের 10 to 18 বুকস তো আছেই, 10 to 18। এছাড়া এখানে আরো একটা বই আছে, দ্যাট ইজ ক্যামব্রিজ IELTS মক টেস্ট। এখানে 10টা মক টেস্ট থাকে, এইটাও আপনি ইউজ করতে পারেন। এছাড়া এখানে সাইমন্সের বুকসগুলো থাকে, অ্যান্ডারসন মিচেলের যে বইগুলো থাকে সেটাও আপনি ইউজ করতে পারেন। এখন এগুলো আপনি কিভাবে ইউজ করবেন? যখন আপনি আপনার গ্রামারটাকে প্র্যাকটিস করার ট্রাই করছেন, ক্যামব্রিজ বুকস প্র্যাকটিস শুরু করার আগে, তখন আপনি এই বইটা পুরোটা
যদি আপনি মনে করেন যে আপনার সবটুকু পড়া দরকার, আপনি পুরো বইটাকে খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন এবং অ্যান্সার্স গুলো সলভ করেন, বুঝে পড়েন। এটা আপনার গ্রামারের জন্য অবশ্যই অনেক কাজে দেবে। এটার পরে যেটা আছে, এর পরে থাকে আমাদের ক্যামব্রিজের 10 to 18 যে আইএলটিএস বুকগুলো আছে এইটা। এছাড়া মক টেস্টের যে বইটা আছে এটাও রয়েছে। এখন এখানে আপনি কখন কোনটা ইউজ করবেন? এখানে সাইমন্সের বুকসগুলো রয়েছে, রাসেলের বুকগুলো আছে। কখন কোনটা আপনি ইউজ করবেন? আপনি যখন ওকে, আপনি যখন শুরুতে প্র্যাকটিস করছেন, এই 45 ডেজটাতে যখন আপনি প্র্যাকটিস করছেন, এই 45 ডেজে আপনি চাইলে ক্যামব্রিজ বুকসগুলো ইউজ করতে পারেন, আবার চাইলে আপনার এক্সট্রা যে বুকসগুলো আছে, সানম্যান্সের আর র্যাচেলের যে বুকগুলো আছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনি ক্যামব্রিজের বইগুলি দিয়েই প্র্যাকটিস করবেন, এই 45 ডেজের যে রুটিনটা আছে সেখানটাতে আপনি ইউজ করেন, সো দ্যাট তাহলে আপনি যখন মক টেস্টগুলো দেওয়ার সময় আপনি আপনার মক টেস্টের পরে ফাইনাল রেজিস্ট্রেশনের পরে আপনার যে টাইমটা থাকছে এভরিডে একটা করে টেস্ট দেওয়ার জন্য, তখন আপনি ক্যামব্রিজের বইগুলো থেকে যে টেস্টগুলো বাকি আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন, অথবা ক্যামব্রিজ মক টেস্ট যে বইটা আছে সেটাও আপনি ইউজ করতে পারেন। ওকে। এছাড়া এখানে আরও যে কয়েকটা বই আছে, রাচেলের যে বুকগুলো আছে বা সাইমন্সের যে বইগুলো আছে, এগুলো থেকে আপনি ভালো আইডিয়া পাবেন। আপনি এখানে সব বইগুলো আমাদের যে অ্যাভেলেবেল যে বুকসগুলো আছে আমাদের কান্ট্রিতে, সেখানে বাংলায় আপনার এক্সপ্লেনেশন দেওয়া থাকে, ইউ ক্যান ইউজ দ্যাট। এছাড়া ব্রিটিশ কাউন্সিলের যে ওয়েবসাইটটা আছে এখানে প্রচুর রিসোর্সেস থাকে। এই রিসোর্সগুলো যেহেতু ব্রিটিশ কাউন্সিল নিজের ওয়েবসাইটে আপলোড করেছে, সো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এই ওয়েবসাইট থেকে যে কন্টেন্টগুলো থাকে, যে রিসোর্সেসগুলো থাকে সেগুলোও আপনি ইউজ করতে পারেন। এবং কেউ যদি এমন থেকে থাকেন যে আপনি কম্পিউটার বেসড এক্সাম দিবেন, দ্যাট মিনস আপনি টাইপ করে এক্সাম দিতে চাচ্ছেন, সো ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে কিছু ফ্রি টেস্ট থাকে যেগুলো কম্পিউটার বেসড যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য অনেক কাজে দিবে। সো ওখানে আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, কিপিং দ্য টাইম বাউন্ডারি। সো এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এই বইগুলো আমি ইউজ করেছি। এই গ্রামার বইটা আমার পড়া হয়েছে, আমি পড়ে দেখেছি। অনেক ভালো একটা বই। যে মক টেস্টের যে বইটা আছে, এখানে 10টা টেস্ট থাকে। এটাও আপনি ইউজ করতে পারেন যখন আপনি মনে করছেন যে আপনার মেইন টেস্ট রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, তারপরে আপনি চাইলে এই বইটা থেকে এভরিডে একটা টেস্ট দিতে পারেন। এছাড়া আমাদের স্পিকিং এর জন্য যে মার্কারের বইটা থাকে, এটা সবাই আমরা ইউজ করে থাকি, সেটাও আপনি চাইলে ইউজ করতে পারেন। সো আফটার অল দিস, যেটা আমার কাছে মনে হয় যে এই যে যতগুলো আমাদের রিসোর্সেস আছে এই সবগুলো ইউজ করে যদি আপনি টেস্ট দেন, আশা করা যায় আপনার টেস্টটা ভালো হবে। সো at the end, I would like to say that whatever guideline you follow, stay consistent with the routine, with the guideline, and do not hesitate to modify the guideline according to your needs. আপনার যেখানে যেখানে দরকার মনে হচ্ছে আপনি চাইলে ওটাকে modify করে নেন, but stay consistent. I hope this guideline will benefit you and you get your desired score, and all the best to all IELTS candidates. Bye.